আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের 17টি রকেট নিক্ষেপ। আরও জানিয়ে দেব, চাইলেই কি মার্কিন সব ঘাঁটি জ্বালিয়ে দিতে পারে ইরান। এদিকে 180 দিনের মধ্যে তাইওয়ানে হামলার পরিকল্পনা চীনের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েল ও ফিলিস্তিন প্রশ্নে আরব দেশগুলোর কার কী অবস্থান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের 17টি রকেট নিক্ষেপ লক্ষ্যবস্তুতে আঘাত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াজউদ্দিন কাসাম ব্রিগেড ঘোষণা করেছে, তারা ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও বর্বরতার জবাবে অধিকৃত আশদোদ এবং আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকা থেকে আশদোদের দিকে 60টি এবং 40 এলাকার দিকে 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে। বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে ছোড়া সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 17 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় অন্তত 50,523 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন 1,14,638 জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে শহীদ ব্যক্তির সংখ্যা 61,700 জন। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন। চাইলেই কি মার্কিন সব ঘাঁটি জ্বালিয়ে দিতে পারে ইরান? বর্তমানে ইরান শক্তিশালী সামরিক ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। দেশটি শুধু আঞ্চলিক প্রতিরক্ষা নয়, বরং বিশ্বের বৃহৎ শক্তির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সামরিক কৌশল, অস্ত্রশস্ত্র ও পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়াচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে হুমকিতে ফেলেছে ইরান। শুধু তাই নয়, ইরান মুসলিম দেশগুলোর ঐক্য গড়ে তুলে একটি শক্তিশালী প্রতিরোধ করার চেষ্টা করছে। ইরান সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়েছে। ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খুররাম ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অত্যন্ত শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 4,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে। উদাহরণস্বরূপ, মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া, যেখানে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে, এটি ভারত মহাসাগরে অবস্থিত। এটি ইরান থেকে প্রায় 3900 কিলোমিটার দূরে। তবে ইরানের ড্রোন ও মিসাইল দ্বারা সহজেই নিশানা হতে পারে। ইরান তার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করছে, যারা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বরং বিশ্বের বৃহৎ শক্তির জন্য বিপদের কারণ হতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুবার উত্তেজনা দেখা দিয়েছে। 2015 সালে ইরান এবং কয়েকটি শক্তিধর মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার পর ইরান তার পরমাণু কার্যক্রম পুনরায় ত্বরান্বিত করেছে। ইরান জানিয়ে দেয়, যদি তাদের সাথে নতুন চুক্তি না হয়, তাহলে তারা পরমাণু অস্ত্র তৈরির পথে এগোবে। বিশ্বের অনেক শক্তিশালী দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরানের পরমাণু কর্মসূচিকে একটি বড় হুমকি মনে করেছে। তবে ইরান দাবি করছে, তার পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যই। যদিও ইরান তার পরমাণু সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে, তবে এটি তার প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যদি তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ হয়, তারা পারমাণবিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবে না। এদিকে মার্কিন ও ইরানের সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে ইরান নিয়ে আলোচনা এখন একেবারে শীর্ষে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অন্যান্য দেশ ইরানের সামরিক শক্তি ও পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। ইরান এখন কূটনৈতিকভাবে মুসলিম বিশ্বের ঐক্য ও আন্তর্জাতিক সমর্থন দুটোকেই শক্তিশালী করার পথ অনুসরণ করছে। এর মধ্যে ইরান নিজের আঞ্চলিক প্রতিপক্ষের সাথে একদিকে সামরিক শক্তির প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলে তার অবস্থানকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে।
180 দিনের মধ্যে তাইওয়ানে হামলার পরিকল্পনা চীনের দিক থেকে ব্যাপারটা এমন যে তারা তাইওয়ান দখলে নেবেই। এই ব্যাপারে কোনো যদি বা কিন্তু নেই। একমাত্র প্রশ্ন হলো কবে। পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সূত্র ও সামরিক কর্মকর্তাদের মতে সেই দিনটি ঘনিয়ে আসছে। বাঁচতে শুরু করছে চীন তাইওয়ান যুদ্ধের ঘড়ির কাঁটা। অনেক বিশ্লেষকের মতে ইউক্রেন ও গাজা যুদ্ধের সাথে জড়িয়ে পড়ায় বর্তমানে সার্বিকভাবে চাপে আছে যুক্তরাষ্ট্র। সম্ভবত তাইওয়ান দখলে নিতে এই সময়টিকে মোক্ষম বিবেচনা করবে চীন, কারণ এই অবস্থায় তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সেভাবে তৎপর হতে পারবে না। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, প্রতিরক্ষা, জাতীয় সুরক্ষা, সমর বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক 1945 সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে চীন জোরালোভাবে তাইওয়ান দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে দ্বীপ দেশটিতে সহজে সেনা অবতরণের জন্য চীনের উদ্ভাবিত বিশেষ এক ধরনের রণতরী নিয়ে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক একাধিক সেনা কর্মকর্তা ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে 1945 বলছে আগামী 180 দিন অর্থাৎ 6 মাসের মধ্যে তাইওয়ান দখলে হামলা চালাতে পারে চীন। এ প্রসঙ্গে 1945-কে মার্কিন বাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল চাক ডেভর জানান, তাইওয়ানে হামলা চালাতে 3টি কৌশল অনুসরণ করতে পারে চীন। অর্থনৈতিকভাবে তাইওয়ানকে পঙ্গু করে দেওয়া, ঝটিকা হামলা অথবা তাইওয়ানসহ যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের উপর পূর্ণাঙ্গ যুদ্ধ চাপিয়ে দেওয়া। ইসরায়েল ও ফিলিস্তিন প্রশ্নে আরব দেশগুলোর কার কি অবস্থান? ফিলিস্তিনের দাবি আনুষ্ঠানিকভাবে সমর্থন করে আরব দেশগুলো। তবে নিরাপত্তা, আঞ্চলিক ও গোষ্ঠীগত উত্তেজনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা ফিলিস্তিনিদের সঙ্গে দেশগুলোর সম্পর্ক জটিল করে তুলছে। এতে দেখা দিয়েছে রাজনৈতিক ও সামরিক সংকট। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় অন্তত 7 লাখ ফিলিস্তিনি নিজেদের ভূখণ্ড ছেড়ে পালিয়েছিলেন বা তাদের চলে যেতে বাধ্য করা হয়েছিল। তখন বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছিল জর্ডান। এছাড়া 1967 সালের আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধে ইসরায়েল জয় পাওয়ার পর ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন জর্ডানে আশ্রয় নেয়। জর্ডান থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে আক্রমণ চালাত পিএলও। দেশটির তৎকালীন বাদশাহ হুসাইনকেও হুমকি দিয়েছিল তারা। 1970 সালে বাদশার মোটর শোভাযাত্রার এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা, তবে বেঁচে যান বাদশাহ। পরে তিনি পাল্টা আঘাত করেন এবং গৃহযুদ্ধ শুরু হয়। তখন হাজার হাজার মানুষ নিহত হন এবং ফিলিস্তিনিদের লেবাননের রাজধানী বৈরুতে পাঠিয়ে দেওয়া হয়। 1994 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি শান্তি চুক্তিতে সই করে জর্ডান। এর আগে একটি দেশই কেবল ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছিল, সেটি ছিল মিশর। আঞ্চলিকভাবে ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় দেশটি আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। পিএলও জর্ডান থেকে লেবাননে চলে আসার পর 1975 সালে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত দেশটি বহুমুখী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল, সিরিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয় ফিলিস্তিনিদের বিভিন্ন শরণার্থী শিবির। এককালে মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড হিসাবে খ্যাত লেবাননের নিয়ন্ত্রণ নেওয়ার পর লড়াই করছিল ওই গোষ্ঠীগুলো। লেবাননে ওই সংঘাত চলছিল 15 বছর ধরে। সে সময় সবচেয়ে নৃশংস ঘটনাগুলোর একটি ছিল লেবাননের খ্রিস্টান সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে অন্তত 800 জন বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা। ওই গোষ্ঠীটির সমর্থন ও অর্থ দিয়েছিল ইসরায়েল। তবে ফিলিস্তিনিদের ভাষ্য অনুযায়ী ওই ঘটনায় নিহত হন কয়েক হাজার মানুষ। ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার লেবানন সরকার, তবে তাদের নাগরিক অধিকার দিতে নারাজ। এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখেও পড়েছে দেশটি। লেবানন সরকারের ভাষ্য, তাদের এই নীতির লক্ষ্য হল শরণার্থী ফিলিস্তিনিরা যেন লেবাননে স্থায়ী না হয় এবং নিজেদের জন্মভূমিতে ফেরত যেতে পারে। এরকমভাবে মিশর, সংযুক্ত আরব আমিরাত, সুদান, কুয়েত, ইরাক বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং বিভিন্ন কার্যকলাপে জড়িত ছিলেন।